শনিবার দেশের রাজনৈতিক অঙ্গনে বেশ বড় দুটি ঘটনা ঘটেছে। একটি হয়েছে ঢাকায় জামাতি ইসলামীর সমাবেশ, দ্বিতীয়টি হয়েছে কক্সবাজারে এনসিপির একটি সমাবেশে সেই দলটির একজন অন্যতম নেতার বক্তব্যকে ঘিরে তাদের যে চকরিয়াতে যে পথসভা বা সমাবেশ হওয়ার কথা ছিল, সেই সমাবেশে বিএনপির হামলা, এমনকি সেই সমাবেশ মঞ্চ ভাঙচুরের অভিযোগ, এবং শেষ পর্যন্ত চকরিয়াতে কিন্তু সেই সমাবেশটি করতে সক্ষম হয়নি এনসিপি। অর্থাৎ গোপালগঞ্জের পরে এনসিপির উপর কিন্তু হামলা হলো চকরিয়াতে। এবার আর আওয়ামী লীগ নয়, এবার হামলা করেছে বিএনপি নেতাকর্মীরা। কেন সেই হামলা হলো সে সম্পর্কে বলবো। তার আগে জামাতে ইসলামীর আজকে যে সভাটি হয়ে গেল, যে সমাবেশটি হয়ে গেল ঢাকায়, সেই সমাবেশে যে জামাত ইসলামী সারা দেশ থেকে যে নেতাকর্মীরা উপস্থিত হয়েছে, সেটি নিঃসন্দেহে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নজিরবিহীন বলে আখ্যা দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন যে একটি দল গত 15 বছর ধরে নানা ধরনের নিষ্পেষণ, নিপীড়ন, এমনকি দমনের মধ্যে থাকার পরেও যেভাবে তাদের জনসমর্থন ধরে রেখেছে, সেটির একটি নজির কিন্তু তারা আজকে দেখালো ঢাকায় সোহরাওয়ার্দীতে এই বিশাল সমাবেশের মধ্য দিয়ে। সোহরাওয়ার্দী উদ্যানের সেই সমাবেশের মধ্যে কিন্তু একটি ঘটনা ঘটেছে। সেটি হচ্ছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন তিনি অসুস্থ হয়ে পড়েন, এমনকি তিনি মাটিতে লুটিয়ে পড়েন। দ্বিতীয়বার তিনি আবারও দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার চেষ্টা করেন। এই সময় নেতাকর্মীরা তাকে ধরে দাঁড় করিয়েছিল। তিনি আবারও পড়ে যান, এমনকি পরবর্তীতে তিনি বসে থেকে বক্তব্য দেন। স্টেজে বসে তার দুটি পা সামনের দিকে মেলে দিয়ে তিনি বক্তব্য দিতে থাকেন এবং সেখানে তিনি বলেন যে যদি জামাতি ইসলামীকে মানুষ ভালোবেসে কিংবা জনসমর্থন নিয়ে কিংবা ভোটের মাঠে তারা যদি জিতে, তারা এমপি হতে পারে তাদের কেউ, কিংবা মন্ত্রী হতে পারে, সরকার গঠন করতে পারে, তাহলে তারা কোনো দুর্নীতি করবে না। পাশাপাশি তারা যে ঘোষণাটি দিয়েছে ব্যতিক্রমী, সেটি হচ্ছে তাদের কোনো এমপি কিংবা মন্ত্রী তারা সরকারি কোনো প্লট নেবে না, তারা সরকারের কোনো শুল্কমুক্ত যে গাড়ি পাওয়া যায় এমপি হলে কিংবা মন্ত্রী হলে, সেটিও তারা ব্যবহার করবে না। অন্যদিকে তারা আরও যেটি জোর দিয়ে বলেছে যে তারা কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করবে না, তারা নিজেরা কোনো চাঁদাবাজি করবে না, ইত্যাদি। মানে যে সমস্ত বিষয়গুলোকে তিনি তুলে ধরেছেন, সেটি কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচিত হয়েছে। এই জামাতে ইসলামী কিন্তু বাংলাদেশের অন্যতম বড় আরেকটি রাজনৈতিক দল বিএনপিকে অভিযোগ করছে, বিএনপির দিকে আঙুল তুলছে সেই চাঁদাবাজিকে কেন্দ্র করে। জামাতে ইসলামীর আমির আজকে যে বক্তব্য সভা মঞ্চে দিলেন বা তাদের সমাবেশ মঞ্চে সোহরাওয়ার্দী উদ্যানে দিলেন, সেই বক্তব্যের চেয়ে বেশি আলোচিত হচ্ছে তার বক্তব্য দেওয়ার সময় দুবার পড়ে যাওয়ার বিষয়টি। তিনি কি আসলেই অসুস্থ হয়ে পড়ে গেছেন, নাকি সেটি তার অভিনয় ছিল, কিংবা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করা, মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করা বা সবার দৃষ্টি আকর্ষণ করার কোন কৌশল ছিল? এ নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ট্রল হচ্ছে। যদিও যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন কিংবা যারা সুশীল সমাজের অংশ, তারা বলছেন যে আজকে বাংলাদেশে যে গরম পড়েছিল বা আবহাওয়ার যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একজন বয়স্ক মানুষ হিসেবে তিনি অসুস্থ হয়ে পড়তেই পারেন। এর মধ্যে কোনো ধরনের কিন্তু খোঁজার সুযোগ নেই। বরঞ্চ যারা এটিকে ট্রল করছে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করছে, তাদের এই বিষয়টি মাথায় রাখা উচিত যে যে কেউ যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারে। অর্থাৎ এই যে আজকের যে সমাবেশ, জামাতের এই সমাবেশকে ঘিরে কিন্তু গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জামাতের পক্ষ থেকে যেমন এই সমাবেশের পক্ষে প্রচারণা চালানো হচ্ছিল, বিপরীতে জামাতের বিপরীত মেরুতে যারা রাজনীতি করেন তারা কিন্তু এই সমাবেশকে ঘিরে ট্রল বা হাস্যরস করে আসছিলেন। এটি বাংলাদেশের রাজনীতিতে খুব বেশি নতুন কিছু নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এর আগেও আমরা দেখেছি, তবে আওয়ামী লীগের সময়ে এই ধরনের রাজনৈতিক সমাবেশ সভা খুব একটা দেখা যায়নি। যতটুকুই বিএনপি করার চেষ্টা করেছে বা অন্যান্য দলগুলো করার চেষ্টা করেছে, সেখানে কিন্তু সরকারের হস্তক্ষেপে কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে কিংবা সরকারি দলের হস্তক্ষেপে সেগুলো ভণ্ডুল হয়ে গেছে বা সেই সমস্ত সমাবেশ পণ্ড করে দেওয়া হয়েছিল, যে কারণে কিন্তু বাংলাদেশে
আওয়ামী লীগের কোনো সমাবেশ সভা ছাড়া অন্য দলগুলোর সমাবেশ ছিল নজিরবিহীন ঘটনা। বিশেষ করে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে বিএনপিকে কখনোই জড়ো হতে দিতে চায়নি আওয়ামী লীগ। সর্বশেষ সেই বিএনপির যে একটি বড় সমাবেশ করতে গিয়েছিল, সেই সমাবেশে যে আঘাত হেনেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের দলীয় নেতাকর্মীরা এবং আইন শৃঙ্খলা বাহিনী, তাতে কিন্তু অনেক সাংবাদিক থেকে শুরু করে সাধারণ মানুষ, বিএনপি নেতাকর্মীরা আহত হয়েছেন, সেখানে হতাহতের ঘটনা ঘটেছে। গত বছরের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কিংবা বিপ্লবের মধ্য দিয়ে কিংবা আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে যে রাজনৈতিক পরিবেশ বাংলাদেশে ফিরে এসেছে, যে রাজনৈতিক সহ অবস্থানের পরিবেশ ফিরে এসেছে, রাজনৈতিক মঞ্চ থেকে একটি দল আরেকটি দলের সমালোচনা কিংবা রাজনৈতিক মঞ্চ থেকে যে ধরনের বক্তব্য বিবৃতি সরকারের পক্ষে বিপক্ষে দেওয়ার যে সুযোগ তৈরি হয়েছে, এটি কিন্তু নিঃসন্দেহে বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের রাজনৈতিক দল কিংবা বাংলাদেশের রাজনীতিকদের জন্য একটি বড় পাওয়া। তারই ধারাবাহিকতায় কিন্তু জামাত এত বড় একটি সমাবেশ আজকে করতে সক্ষম হলো সোহরাওয়ার্দী উদ্যানে। এত বড় সমাবেশ এর আগে জামাতের কোথাও হয়েছে কিনা এই নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এর আগে কখনো জামায়াত এত বড় জমায়েত কখনো করতে পারেনি কোনো ধরনের মাথা ব্যথা কিংবা কোনো ধরনের বাধা ছাড়াই। দর্শক, আরেকটি সমাবেশের কথা যেটি শুরুতেই বলছিলাম, যে এনসিপির একটি সমাবেশ হওয়ার কথা ছিল কক্সবাজারের চকরিয়া পৌরসভার যে এলাকা রয়েছে পৌর শহরে, সেখানে সেই সমাবেশের জন্য যে মঞ্চ তৈরি করা হয়েছিল, অস্থায়ী মঞ্চ একটি ট্রাকের উপর, সেই মঞ্চ কিন্তু বিএনপির নেতাকর্মীরা মানে হামলা করে ভেঙে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। কেন তারা এই হামলাটি করলো তার পেছনেও কিন্তু যুক্তি রয়েছে। আজকে এই চকরিয়ার সমাবেশের আগে পদযাত্রা সমাবেশ করেছে এনসিপি কক্সবাজারে, এবং সেখানে এনসিপির যিনি মুখ্য সমন্বয়ক আছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি বলেছেন যে আগে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল, এখন শুনছি কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে, ঘের দখল করছে, মানুষের জায়গা জমি দখল করছে, চাঁদাবাজি দখল করছে, আবার নাকি সে সংস্কার বোঝে না। নাম না বললাম, কক্সবাজারের জনতা এ ধরনের সংস্কার বিরোধী যে পিয়ার বোঝে না, রাজপথে তাদের দেখিয়ে দিবে ইনশাল্লাহ। এবং এরপরে কিন্তু তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে। এখানে নাসিরউদ্দিন পাটোয়ারি কোনো ব্যক্তির নাম না নিলেও এটি স্পষ্ট যে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে ইঙ্গিত করেছেন, কারণ সালাউদ্দিন আহমেদ কিন্তু একসময় শিলংয়ে গুম হয়ে তিনি সেখানে বন্দী ছিলেন বলে অভিযোগ রয়েছে। এই যে এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি যে প্রতিক্রিয়া আজকে দেখালেন বা যে অভিযোগের সুর তুললেন বিএনপির একজন সিনিয়র নেতার বিরুদ্ধে, কিংবা এই মুহূর্তে সবচেয়ে লাইমলাইটে যিনি রয়েছেন সেই ব্যক্তির বিরুদ্ধে, সেটি কিন্তু কখনোই বিএনপির নেতাকর্মীরা সহ্য করবে না বা করার কথা নয়, এবং সেটি তারা করেছে। তারা প্রতিক্রিয়া দেখিয়েছে, তারা এনসিপির সমাবেশ মঞ্চ ভাঙচুর করেছে। এ নিয়ে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এনসিপি যে ছেলে মানুষই করছে বা রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে যে কোনো একটি দলকে, সেই দলের নেতাকর্মীদেরকে নাম নিয়ে কিংবা ইঙ্গিত করে যে ধরনের কাদা ছড়াছড়ি করছে, যে বক্তব্য দিচ্ছে, এটি কিন্তু তাদের কোনো ভালো ইঙ্গিত নয়। এটি এই যে কদিন আগেই গোপালগঞ্জে যেটি হয়ে গেল, আওয়ামী লীগের অধ্যুষিত এলাকায় তারা সমাবেশের নামে যে জমায়েত করার চেষ্টা করেছিলেন, সেটিকে ঘিরে যে রক্তক্ষয়ী সংঘাত হয়ে গেল, সেখানে যে 5 জনের এখন পর্যন্ত প্রাণহানি ঘটল, যেটি শেষ পর্যন্ত কারফিউতে গড়িয়েছিল, সেটি নিয়ে কিন্তু সারা দেশের মানুষের মধ্যে এক ধরনের বিরূপ প্রতিক্রিয়া রয়েছে। যেমন বিরূপ প্রতিক্রিয়া রয়েছে আওয়ামী লীগের প্রতি, তেমনি এনসিপির বিপক্ষেও কিন্তু অনেকে কথা বলছেন, অনেকে প্রশ্ন তুলছেন যে এই মুহূর্তে গোপালগঞ্জের সভা করা কি খুব বেশি জরুরি ছিল কিনা। একইভাবে কিন্তু আজকে চকরিয়াতে যে ঘটনাটি ঘটলো কক্সবাজারে নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যকে ঘিরে, এটিও কিন্তু এক ধরনের অদূরদর্শী রাজনীতিকের বক্তব্য হয়ে গেল। এনসিপির রাজনৈতিক ইতিহাস কিংবা রাজনীতির বয়স কিন্তু খুব বেশি নয়। নিঃসন্দেহে তারা গত বছরের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সামনের সারিতে থেকে
আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে। কিন্তু তাই বলে এনসিপির দল গঠনের পর তারা কিন্তু খুব বেশি দিন তাদের পার হয়নি। এই অবস্থায় তারা যেভাবে ব্যক্তিকে ধরে বিভিন্ন বাংলাদেশের বড় একটি রাজনৈতিক দলকে যেভাবে ইঙ্গিত করে বক্তব্য দিচ্ছে, এটি কিন্তু তাদের রাজনৈতিক ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে কিছুটা হলেও অন্তরায়। এই কথা ঠিক যে অনেক মানুষ আছেন, অনেক সাধারণ জনগণ আছেন বা অনেকেই আছেন যে বিভিন্ন রাজনৈতিক দলকে কটাক্ষ করে বক্তব্য দেয়া, বিভিন্ন ব্যক্তির কুৎসা রটনা করলে তারা খুশি হন কিংবা জনগণের দৃষ্টি আকর্ষণ করা যায়, গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করা যায়। কিন্তু এটি লম্বা রেসের ঘোড়া হিসেবে কিংবা মানে দীর্ঘ যাত্রায় কিন্তু এটি অনেকটা প্রতিবন্ধকই বলা চলে। এই যে আজকে এনসিপির সঙ্গে বিএনপির যে দা-কুমড়ো সম্পর্ক সারা দেশে গড়ে উঠছে, এটি কি আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না? এনসিপির উচিত এখন বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে কথা তারা বলে আসছেন বা যে কথা বলছেন সেটিকে বাস্তবায়ন করা। নতুন রাজনৈতিক বন্দোবস্তে যদি সেই পুরনো রাজনৈতিক বন্দোবস্তেরই ছাপ থাকে কিংবা সেই রীতিনীতি থাকে, অর্থাৎ নতুন বোতলে যদি পুরানো মদ আবার উপস্থাপন করার চেষ্টা তারা করেন, সেটি বাংলাদেশের রাজনীতিতে তাদেরকে কতটা শক্ত ভিত গড়তে সক্ষম হবে তা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। এনসিপিতে এখন যারা নেতৃত্ব দিচ্ছেন, নিঃসন্দেহে এই প্রজন্মের তরুণরা যারা খুব মেধাবী, ভালো জায়গায় পড়াশোনা করেছেন, তাদের জ্ঞান গরিমা কিংবা তাদের যে বিচক্ষণতা, বাংলাদেশের রাজনৈতিক সচেতনতা, তাদের এ নিয়ে কিন্তু কোনো প্রশ্ন নেই। কিন্তু তারা যে আকারে বা তারা যে চরিত্র নিয়ে বা তারা যে অগ্নিমূর্তি নিয়ে জনগণের সামনে উপস্থিত হচ্ছেন, বিভিন্ন মানুষের কুৎসা, বিভিন্ন দলের কুৎসা রটনাকে মানে উপজীব্য করে বা পুঁজি করে, এটি কিন্তু তাদের বিপরীতেও মানুষকে কথা বলতে উদ্বুদ্ধ করছে বা তাদের বিপরীতে জনমত গড়ে তোলার চেষ্টা করছে। দেখুন, নতুন একটি রাজনৈতিক দল হিসেবে এনসিপির কিন্তু শেখার শেষ নেই। এখনই যদি তারা রাজনীতির মাঠে নেমে, এখন যদি তারা মনে করে যে একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দলকে তারা চ্যালেঞ্জ জানিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিংবা আগামীর বাংলাদেশের রাজনীতিতে শক্ত ভিত গড়ে ফেলবে, তাহলে এটি আসলে তাদের দুঃস্বপ্নই বলা চলে। আমরা চাই যে বাংলাদেশের রাজনীতিতে সেই পুরনো বন্দোবস্তকে নতুন বন্দোবস্ত বলে কেউ উপস্থাপন না করুক। একটি সৌহার্দ্যপূর্ণ, উন্নত, এমনকি জনবান্ধব গণতান্ত্রিক দেশ গঠনে, গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে, গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা গঠনে এনসিপি একটি ব্যতিক্রমধর্মী দল হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করবে বলে আমরা প্রত্যাশা করি। আমরা মনে করি যে তাদের আগামী দিনের বক্তব্য, বিবৃতি, আগামী দিনের প্রতিটি পদক্ষেপ হবে সুবিবেচিত এবং এবং গণতান্ত্রিক পদ্ধতিতে। দর্শক, এখন এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।